এটা তো ডোর বা করা ইয়ে করে সেটা দেখেছিলাম। একটা টাকা পুরো টাকা দিতে হবে লাগা ওটা আইডি থেকে আইডি ধরে রিড করে দিচ্ছি না, ঠিক আছে? তো যখন ক্লিক করবেন সেই আইডিটা গেট করবেন আগে, তারপর সেই আইডিটা পাস করলে আইডিটা ডেট হয়ে যাবে। যদি ক্লিক করবেন লিস্ট তো দেখেননি এখন, লিস্ট দেখলে বুঝবেন। হ্যাঁ 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 আচ্ছা বলছি। কনটেক্সটের সহজ ভাষায় বলে যেটা বলা হয়, বাংলা ভাষা যদি বলি যে প্রেক্ষাপট বা পটভূমি যেটা বলে, যে একটা ঘটনা যে জায়গাটায় ঘটবে ওই জায়গাটাকে কনটেক্সট বলা হয়। ধরুন আমি টোস্ট দেখাবো, টোস্ট দেখানোর সময় প্রথমে একটা প্যারামিটারে কনটেক্সট দিয়ে নেন, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দিই। গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা মেথড। ওই মেথডটা করে কি, যে আমাকে নিজের থেকে চিন্তা করতে দেয় না, ও নিজের থেকে গেট করে নেয় যে আমি এখন কোন কনটেক্সটে আছি। এখন ধরেন আমি আমার এই রুমে আছি, আমার কনটেক্সট হচ্ছে রুম। আবার কেউ রুমের বাইরে যদি থাকে তার কনটেক্সট হচ্ছে সেই রুমের বাইরে। তো এখন আমি যদি টোস্ট দেখাইতে চাই যে ওই রুমে, তো আমি তখন ওই রুমের কনটেক্সটটাকে, ওই ক্লাসের নামটা, যদি একটা ক্লাস হয় ওই ক্লাসের নামটা যদি ওই ক্লাসে সেই টোস্টটা উঠে দেখাবো। কিন্তু এখন এমন একটা ব্যাপার হতে পারে যে আমি একটা যদি ডাউনলোড দিয়েছি, ধর ডাউনলোড হয়ে গেলে ও আমাকে বলবে যে ডাউনলোড সাকসেসফুল, মেসেজ আমাকে টোস্ট করে দেখাবে। তো এই ডাউনলোড দিয়ে কিন্তু আমি যখন তখন যে কোনো অ্যাক্টিভিটি চলে যেতে পারি, ডাউনলোড ওর মতো হতে থাকবে, আমি আমার অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আরেক অ্যাপ্লিকেশনে যেতে পারি, অন্য কোনো অ্যাপ্লিকেশন চলে যেতে পারি। তখন যেটা কী হয় যে আমি আমার কনটেক্সট সম্পর্কে শিওর না যে আমি কখন কই আছি। তো গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটের নিয়মটা হচ্ছে যে ও যখন যেখানে থাকুক না কেন ওই কনটেক্সটটাকে ও অটোমেটিক্যালি বের করে নিয়ে আসতে পারে আমাকে জানার জন্য, বা আমাকে ফিক্স করে বলতে হয় না যে তুমি এই ক্লাসে দাও। আমি যদি এই ক্লাসেও থাকি, ওই ক্লাসে তো যেখানেই থাকি না কেন আমাকে ওই ক্লাসটা গেট করে নিয়ে একটা কনটেক্সট আমাকে ব্যাক করতে হবে। তো কনটেক্সটটা দিতে হয় যখন আমি কোনো ডাটাবেস ফাইল ক্রিয়েট করবো, যখন টোস্ট করবো, তখন কিছু কিছু ক্ষেত্রে প্যারামিটার হিসেবে আমি কোন ক্লাসে কাজটা করতে চাই সেই ক্লাসটা প্যারামিটার হিসেবে দিতে হয়। তো আমরা যেটা করি আর কি, যে কনটেক্সটটাকে সবসময় বেশিরভাগই চেষ্টা করি হচ্ছে আমি জানার মতো, আমি যে ক্লাসটাতে কাজ করছি সেই ক্লাসের নামটা দিয়ে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট থাকে, যে জন্যই যে তাহলে কাজটা ভালো হয়। হ্যাঁ, মানে আমি যে জায়গাটা কাজ করতেছি সেই জায়গাটার নাম যদি আমি দিয়ে দিতে পারি তাহলে সেটা অনেক রিসোর্স বাঁচায়। কারণ গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট কিন্তু একটা মেথড, ও কিন্তু অনেক জায়গাতে সার্চ করে অ্যাকচুয়াল কনটেক্সটটা গেট করে। তো এখন যে সুবিধা, যে আমি যখন শিওর হব না, যেমন আমি কোথায় থাকি আমি নিশ্চিত না, আমি ডাউনলোড দিলাম বা কিছু দিলাম, ওইসব ক্ষেত্রে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটটা ইউজ করা উচিত। আর তাছাড়া নর্মালি আমাকে মানে ওই ক্লাসটা ইউজ করা উচিত যে ক্লাসে আমি কনটেক্সটটা দেখাচ্ছি। তো কনটেক্সটটা হচ্ছে আমার কনটেক্সট আমার কেন লাগে, তো এটা হচ্ছে কিছু অবজেক্ট আছে, যে অবজেক্টকে প্যারামিটার হিসেবে, বা যে অবজেক্টের কনস্ট্রাক্টরটা যেটা কিনা আমাদের অ্যান্ড্রয়েড থেকে আগে থেকে তৈরি করা আছে কিছু ক্লাস, যেমন টোস্ট একটা ক্লাস যেটা আমার আগে থেকে তৈরি করা আছে। ডাটাবেসের জন্য রিড করার জন্য যে আমার পারমিশনগুলো নেওয়া লাগে, সেসব জায়গায় ওরা আগের থেকে কিছু প্যারামিটারের মধ্যে কনটেক্সট দিয়ে রাখছে, কারণ ওদের কাজের সুবিধার জন্য বা ওদের প্রোগ্রামিংটাকে আর একটু ওদের মতো করে করার জন্য। তো ওইসব ক্ষেত্রে আমাদের কনটেক্সট পাস করতে হয়। তো কনটেক্সট হচ্ছে এটাই যে আমি যেখানে যখন যেখানে থাকবো সেটাই হচ্ছে আমার কনটেক্সট। ওই অর্থাৎ এখন আমি যদি কোনো ডাটাবেস ওপেন করতে চাই, সেখানে কনটেক্সট দিলে আমি যে ক্লাসে কাজ করবো ওই ক্লাসের নামটা দিয়ে দিতে হবে। ওটা হচ্ছে ওই ডাটাবেসের জন্য তখনকার কনটেক্সট, কারণ আমি ডাটাটাও তখন ওই ক্লাসেই ক্রিয়েট করতেছি, ওই ক্লাসেই এডিট করতেছি। আবার যখন অন্য কোনো ক্লাসে করবো তখন আমার সেই ক্লাসেও আমি কনটেক্সট দেবো। মানে কনটেক্সট হচ্ছে একটা প্রেক্ষাপট বলে সহজে বোঝা যায়, এটা একটা প্রোগ্রামের বা একটা অ্যাপ্লিকেশনের একটা পর্যায়ে, একটা অবস্থা। আমি এখানে এখন একটা বাটন নিব, ধরেন
অল্টার এন্টার, অল্টার এন্টার। এখন যেটা হচ্ছে আমি ডিলিট করছি একটা জায়গায়, স্টুডেন্ট ডাটা শো করার জন্য একটা কাজ করছি, আর একটা জায়গাতে সেভ করছি, ইনসার্ট করছি, গেট করছি, ডিলিট, আপডেট করে নিয়েছি। অলরেডি আমার একটা ডাটা আছে, আমি সেখান থেকে একজনের নাম চেঞ্জ করতে চাই বা একজনের রোল নাম্বার চেঞ্জ করতে চাই, সেটার জন্য যেটা একই জিনিস আমাকে প্রথমে চেক করতে হবে যে ইফ আমি ডিলিটই দিলাম, কারণ আমার এখানে যেটা ছিল ডিলিট করার জন্য আইডি ছিল, এখানে আমি আইডিটা দিতাম, তারপর ডিলিট করলে ওই আইডিটা ডিলিট করে দিত। এখন আমি চাচ্ছি যে এইটার ভিতরে আমি মানে আপডেটের আইডিটা দিব ও আপডেট করে দিব, ঠিক আছে? যদি এমটি না থাকে একই কাজ করবো, আমি প্রথমে ওপেন করবো, এখানেও আমি সেই প্যারামিটার হিসেবে আইডিটাকে পাঠিয়ে দিব, কিন্তু আপডেট নামে কোনো ইয়ে নাই, মেথড নাই এখন। ক্রিয়েট মেথড, হ্যাঁ আপডেট দিলে আমাকে আপডেটের জন্য একটা মেথড বানাই দিছে। এখন দেখেন আপডেটের যেটা কাজ আমার নিচে নামাই নিয়ে আমি, ইনসার্টের কাজ অনেকটা সেম, হ্যাঁ এখানে মেথডটার নাম চেঞ্জ হয়, ইনসার্টের জায়গায় হয় আপডেট, ঠিক আছে? আমি এখানে কি করছিলাম, আচ্ছা আমি কি বলছিলাম যে আমার অবজেক্ট আছে স্টুডেন্টস, যেখানে আমি যখন ইনসার্ট করবো তখন কোনো আইডি দিব না, ঠিক না? কিন্তু যখন আমি এটাকে আপডেট করবো তখন কিন্তু একটা আইডি দিয়ে দিতে হবে। তার মানে আমার এটা আপাতত ঠিক আছে এই মুহূর্তে, বাট আমার আরেকটা কনস্ট্রাক্টর বানাইতে হবে আইডি সহ, ঠিক না? ঠিক আছে, আমি আইডি সহ তো পরে যাই, এটা যখন পরবর্তীতে কাজ করি তখন। এখানে আমার শুধু আইডি দিলে হবে না, আমাকে কিন্তু ওই স্টুডেন্ট অবজেক্টটাও পাঠাইতে হবে, যে অবজেক্টটাকে এডিট করতে চাই। তো আমার এখানে দেখেন আমি অবজেক্ট কিভাবে বানাইছিলাম, সেভ করার সময় একটা স্টুডেন্ট নিছি, ঠিক এই কাজগুলো করি আমি।
আমি প্রথমে স্টুডেন্টের নাম নিয়েছিলাম, যদি খালি না থাকে দেখাই নেই। তারপর যেটা কি করছি, আমি স্টুডেন্ট একটা অবজেক্ট নিয়েছি। তো এই স্টুডেন্টটাকে আমাকে পাস করতে হবে, কারণ আমি এই স্টুডেন্টের এই অবজেক্টটাকে চেঞ্জ করতে চাই। ঠিক আছে, এখানে আমি একটা নিব স্টুডেন্ট, আসলে হ্যাঁ, আর আমার হুবহু এটাই হবে। আমি ওই দিন কি বলছিলাম, ইনসার্ট করার জন্য আমরা কন্টেন্ট ভ্যালু ইউজ করি, মনে আছে? আর গেট করার জন্য কার্সর ইউজ করি। তো এখানে আমার একটা কন্টেন্ট ভ্যালু লাগবে, হুবহু এই সেম জিনিসটাই। আমি আবার এখানে কপি করি, আমার একটা কন্টেন্ট ভ্যালু লাগবে, যে কন্টেন্ট ভ্যালুর ভিতরে আমি নেম, রোল আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আর এখানে থাকবে হচ্ছে ইনসার্টের জায়গায় আমি লিখবো আপডেট। ঠিক আছে, টেবিল নেম দিব, তারপর দিব কন্টেন্ট ভ্যালুটা যেটা আমি দিতে চাচ্ছি সেটা, আর হোয়ার। হ্যাঁ, এবার দেবো হোয়ার ক্লাস, যেমন আমি চেঞ্জ করতে আপডেট করতে যে আপডেট নেম, যেখানে সবার নামের প্রথম অক্ষর আর এরকম। তো এখানে হোয়ারটা আমি কি দিব, এখান থেকে দেখে নেন, হোয়ারটা হচ্ছে আইডিটা এইভাবে লিখতে হয়। এটা কপি করবেন আমার কাছ থেকে, এবার আপনারা কাজ করবেন। হ্যাঁ, এখানে একটা ইরর বলতে, কি ইরর দেখি আমরা, টেবিল নেম, কন্টেন্ট ভ্যালু, আচ্ছা আরেকটা প্যারামিটার নাল, যেটা কিনা পরবর্তীতে আমরা কোনো হিসেবে ইউজ করতে পারি। এটাই হচ্ছে আপডেটের কাজ। হ্যাঁ, মানে ইনসার্ট আপডেট সেম জিনিস, মেথডের জায়গায় ইনসার্টের জায়গায় লিখতে হয় আপডেট, এবং আমি কোন রোটা আপডেট করতে চাই সেটা আমাকে এখানে দিয়ে দিতে হয়। যেমন আমি অ্যামাউন্টের রো আপডেট করতে, যে রোর আইডিটা হচ্ছে আমি যে আইডিটা এখানে দিচ্ছি সেটা। আমি যদি এখন 1 থেকে 5 পর্যন্ত 5টা টাকা থাকে, আমি 4 নম্বর আইডির যে এটা সেটাকে এডিট করতে চাই, তাহলে আমি দিয়ে দেবো যে এখানে আইডি ইকুয়াল টু 4। তো আমি এখানে এল দিছি লং, এটাকে আমি এখন কল করবো। ঠিক আছে, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মানে আমি তো এখানে আইডিটা লিখে দিতেছি, আমি সবসময় আইডি কিভাবে জানবো, তাই না? যে আমার তো ডাটা 1000 থাকতে পারে, তো এর মধ্যে আমি যদি একটা এডিট করতে চাই, সেটা আইডিটা আমি কিভাবে জানবো? আমি তো মুখস্থ করে রাখিনি যে কোনটার আইডি কত হবে, তাই না? সেই জায়গায় আমি যাচ্ছি আস্তে আস্তে। তো এখন আপাতত আমি জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য মানে হার্ড কোড করে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি যে 1 2, বাট সেই ভ্যালুটা আপনি গেট করে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দিব। এখানে জাস্ট আপাতত র কোডগুলো জানো যে কিভাবে এডিট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। হ্যাঁ, কিন্তু ওই আইডিটা তো আপনি সবসময় জানবেন না। ওই আইডিটা তো সবসময় জানতে হলে আপনার কি ইউজার তো জানবে না, যে আপনি সেটা পাবলিশ করলেন কোথাও, কেউ একজন ইউজ করতেছে অ্যাপটা, সে তো আইডি জানবে না যেটা আইডি কত, তাই না? তো ওটা জানার জন্য আলাদা গেট করার সময় আইডি সহ গেট করতে হয়, তখন এইভাবে কিছু কাজ করতে হয়।
ইয়ার্স। ডাটা কি কি ছিল এগুলো ছিল, কোনোটার আইডিয়া আমি কিন্তু জানি না, ঠিক না? তো আমি যদি এখানে নাম চেঞ্জ করি, কি দিব? আইডি পাস কোনটা আমি জানি না, ঠিক আছে? আপডেট দিই, আপডেট করলাম, এখানে কোনোটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, এই যেটা, অর্থাৎ এটার আইডি যেটা ছিল ডাটাবেসে সেটা চেঞ্জ হয়ে ও এটা বসায় দিছে। এখানে যদি আমি 6 দিই তাহলে তার পরেরটা হয়ে যাওয়ার কথা। না 6, আচ্ছা 5 6 দিইনি, মানে এইভাবে ও এই আইডিটা ধরে ওই আইডিটা আপডেট করে দেয়, আপডেট করে দেয় আমার এই নতুন ভ্যালুগুলো বসায়, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাদের ইয়ে হইতে পারে যে একটা ট্রিক্স দিই আপনাদেরকে, যে এটা হতে পারে যে আমি এখন এই আইডিটা জানি না, আমি নাম ধরে চেঞ্জ করতে চাই বা কিছুটা করতে চাই, এই আইডিটা আপনি দিতে চান না। তো এটার জন্য যেটা হয়, আমি যখন গেট করছি দেখেন ডাটাবেজে, গেট স্টুডেন্টস, হ্যাঁ, যখন আমি গেট স্টুডেন্ট করছি তখন কিন্তু আমি স্টুডেন্টের আইডি সহ নিছি, খেয়াল করছেন? তো আপনি যখন ক্লিক করবেন একটা জিনিস ডিলিট করবেন তখন এই স্টুডেন্টের আইডিটা ওখানে পাস করে দেবেন, তাহলে ও ওইটা এডিট করে দেবে, ঠিক আছে? এখানে তো আপনি হার্ডওয়ার করে দিচ্ছেন, তখন আপনি যা গেট করছেন আপনি তো ক্লিক করার সময় জানেনই যে আপনি কোনটার উপর ক্লিক করতেছেন, সেই আইডি তো আপনি নেওয়া আছে আগের থেকে, তাহলে আপনি গেট করছেন, ওই আইডিটাকে তখন এডিট করে দেবেন। মানে ওটার একটা ট্রিক্স আছে, দেখাবো। আচ্ছা, এখন আমার কাজ যেটা সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এটা কিভাবে না দেখে আমি একটা লিস্ট ভিউতে দেখাবো। একটা লিস্ট ভিউতে থাকবে, তারপর সবার একটা করে ছবি থাকবে, একটা করে ইমেজ থাকবে, মানে একটা প্রোফাইল পিকচার থাকবে এবং
গেট করার সময় আমি সেই লিস্টটাকে একটা ইমেজ থাকবে, নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে, এইভাবে দেখাইতে হয়। আচ্ছা, তো এটার জন্য কিছু কাজ করতে হয়। যেমন আমি লিস্ট ভিউতে আপনাদের দেখাইছি না, এই যে এটা কিন্তু আমার সেই লিস্টের কাজ ছিল, মনে আছে? যেখানে আমি লিস্ট ভিউ নিয়ে কাজ করছি, লিস্ট ভিউতে একটা অ্যাডাপ্টার নিয়েছিলাম, মনে আছে? যে অ্যাডাপ্টারের ভিতরে স্ট্রিং নিতে হয়, স্ট্রিং টাইপ অ্যাডাপ্টার থাকে, যেখানে কিনা আমি কান্ট্রিজ মানে দেশের নামগুলো দেখাইছিলাম। কিন্তু আপনাদেরকে একটা কথা বলছিলাম যে এই স্ট্রিং ছাড়া আমি যদি অনেকগুলো অবজেক্ট দেখাইতে চাই, সেখানে একটা ইমেজ থাকবে, একটা নাম থাকবে, তার রোল নাম্বার থাকবে, অনেকগুলো ডাটা না, তখন কিন্তু আর স্ট্রিং এ কাজ করবে না। এখানে খেয়াল করবেন, এই অ্যারে অ্যাডাপ্টার স্ট্রিং এ কাজ করবে না। তখন আমাকে একটা, তখন কিন্তু আবার লিস্ট ভিউ অ্যাডাপ্টার ছাড়া আর কিছু চিনে না। লিস্ট ভিউকে আমাকে সবসময় ডাটা দেখাইতে হলে ওকে একটা অ্যাডাপ্টারি প্যারামিটার হিসেবে দিতে হয়। তখন যেটা করতে হয়, আমাদেরকে নিজেদের মতো করে কাস্টম অ্যাডাপ্টার বানাইতে হয়। কাস্টম অ্যাডাপ্টার বানালে যেটা, সেটার মধ্যে আমি ইমেজ, নাম, ঠিকানা সব দিয়ে দিব। সেই অ্যাডাপ্টারটাকে আমি এই সেট অ্যাডাপ্টারের ভিতর বসাই দিব। তার মানে কি, এখানে আমার লিস্ট ভিউ এর কাজ সেম, এখানে আমার আর কোনো পার্থক্য নাই। আমি যা করার আমার এখানে সেম, জাস্ট আমার কাজ হচ্ছে এই নিউ অ্যারে অ্যাডাপ্টারের জায়গায় আমার নিজের একটা কাস্টম অ্যাডাপ্টার দেওয়া। এখানে আমি যেমন এই অ্যারে অ্যাডাপ্টারটা অ্যান্ড্রয়েডের নিজেদের একটা ক্লাস, এই অ্যারে অ্যাডাপ্টারটাকে আমার এখন এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করে আমি আমার একটা ক্লাস বানাবো। এক্সটেন্ড করা মানে কি? এক্সটেন্ড করা মানে যেটা বলছিলাম যে একটা সাব ক্লাস থাকে, একটা সুপার ক্লাস থাকে। সাব ক্লাস যে সুপার ক্লাসটাকে এক্সটেন্ড করে, অটোমেটিক্যালি সেই সাব ক্লাসটা ওই ক্লাসের মতো আরেকটা ক্লাসে কপি হয়ে যায়, ঠিক না? কপি হয়ে যাবে নাকি? আমি যখন এই অ্যারে অ্যাডাপ্টারটাকে এক্সটেন্ড করে আমার নিজের মতো একটা ক্লাস বানাবো, তখন ওটা ওয়ান কাইন্ড অফ অ্যারে অ্যাডাপ্টারই হবে। কারণ হচ্ছে আমি এটাকে এক্সটেন্ড করছি, মানে কি ওর বৈশিষ্ট্যগুলো সব ইনহেরিট হয়ে যায়, ইনহেরিট হয়ে আমার মানে আমার নিজস্ব ক্লাসে চলে আসবে। সেই সাথে এক্সট্রা আমি যে মেথডগুলো লিখবো সেটা হচ্ছে আমার ওটার উপর কাস্টমাইজ করা। অর্থাৎ মজার বিষয় দেখেন যে আপনি অ্যারে অ্যাডাপ্টারের কথা বলছেন, আপনি চাইলে টেক্সট ভিউ, বাটন, এগুলো কিন্তু একটা ক্লাস। আপনি চাইলে বাটনকে এক্সটেন্ড করে আরেকটা বাটন ক্লাস বানাতে পারবেন। সেখানে আপনি নিজের মতো করে ডিজাইন দিলে, তখন যত জায়গায় বাটন আছে সেসব থেকে বাটন না নিয়ে আপনার নিজের ক্লাস দেবেন, দেখবেন যে আপনার বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা বাটন ক্রিয়েট হবে। অর্থাৎ অ্যান্ড্রয়েডের সব ক্লাসকে এক্সটেন্ড করেই দরকার করলে নিজেদের মতো ক্লাস বানানো নেওয়া যায়। তো তখন যেটা হবে, ধরেন আপনি একটা বাটন বানাইছেন, যে বাটনটার ডিজাইনটা দেখতে একটু অন্যরকম, কালার ভিন্ন, বা টেক্সটগুলো একটু সুন্দর করে আসে, বা আপনার মতো করে বানাইছেন। তো এখন ওইটাকে যখন আপনি বাটন এক্সটেন্ড করে একটা ক্লাস বানাবেন, যদি না করতেন তাহলে কি হতো, আপনি প্রতিটা এক্সএমএলে ওই বাটনটা নিতেন, নিয়ে সেই ডিজাইনগুলো বারবার কালারটা আবার বসাইতেন, আবার ওই টেক্সটে বসাতেন। সেটা না বসায় একটা বাটন ক্লাস বানায় যদি ওই বাটনটাকে প্রতি এক্সএমএলে আপনি কল করেন, তাহলে কিন্তু একই ডিজাইন আপনাকে বারবার করতে হতো। বুঝছেন? অর্থাৎ ধরেন আমি আইডিয়ার বাইরে যাই, ধরেন আপনি একটা ক্লাস বানাচ্ছেন বাটন ক্লাস, মাই বাটন বা মাই কাস্টম বাটন নাম দিচ্ছেন, এক্সটেন্ড করছেন বাটন, অ্যান্ড্রয়েডের যে বাটন সেটাকে করার পর সেটার মধ্যে যদি আপনি নিজে কিছু প্রপার্টি দিয়ে হাইট উইথ চেঞ্জ করে দেন এটা, তখন আপনার সেই বাটনটাকে প্রতিটা এক্সএমএল এ কল করলেই ও সব জায়গায় ওই একই বাটন বসাবে। মানে বারবার আপনাকে অ্যান্ড্রয়েড থেকে বাটনটাই নেয় না, সেখানে কালার চেঞ্জ করা, টেক্সট চেঞ্জ করার কোনো দরকার নেই, একটা ক্লাস করা যায়। তো এখানেও ওই দিকে আমি যাচ্ছি না, কিন্তু এখানেও একই রকম একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করা হয়েছে যে আমি অ্যারে অ্যাডাপ্টারটাকে এক্সটেন্ড করে আমি একটা ক্লাস বানাবো, যে ক্লাসের ভেতর আমার কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। সেখানে আমি ইমেজ বসানোর কাজ করব, তারপর হচ্ছে এডিট টেক্সট বসানোর কাজ করব, টেক্সট ভি বসানোর কাজ করব। কিন্তু আবারও বলতেছি যে ডাটাবেস আর একটা লিস্ট, এই বিষয়গুলো বোঝার সময়, প্রথমবার বোঝার সময় একটু জটিল, বুঝবেন না, করতে করতে বুঝবেন, এক নম্বর। আর দুই নম্বর কথা হচ্ছে যে না বুঝতে কাজ করতে পারবেন। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন কাজ করবেন, অনেকবার কাজ করবেন, তখন আপনি পুরো ফ্লোটা সম্পর্কে জানতে পারবেন অ্যাকচুয়ালি কোথায় কি করতেছেন। তারপরে তো আপনাকে এখন ধরেন আমি বলতেছি ক্লাসে বুঝে বলতেছি, আপনি কিছুই বুঝলেন না ধরেন, তারপরে ভাববেন যে এটাই নিয়ম, প্রথমে আমি কিছুই বুঝবো না। কিন্তু কাজ করার সিস্টেমটা একই রকম। লিস্ট ভিউ, কাস্টম অ্যাডাপ্টার, ডাটাবেস সবগুলো সারা জীবন আপনাকে একই রকম ভাবে কাজ করতে হবে। এখানে কাজ করার সিস্টেমে কোনো চেঞ্জ নেই। সে একই রকম ভাবে করতে করতে একসময় বুঝে যাবেন যে আসলে কি করতেছে, প্রথম কথা না বুঝলেও। ঠিক আছে? তো এখন আমি একটু মডেল ক্লাসে চেঞ্জ আনি, ধরুন আমি সব ডিলিট করি,
আমি এখান থেকে আমার অ্যাপসটাও আনইনস্টল করে দিই যাতে আর কোনো ডাটা না থাকে। আমার প্রথম কাজ এখানে কিছু জিনিস ফিক্স করে দেখতে হয়। আমার প্রথম কাজ হচ্ছে আমি যে স্টুডেন্টটাকে সেভ করব তার কি কি লাগবে আমার, ঠিক না? এখানে আমার আইডি আছে, নেম আছে, রোল আছে, অ্যাড্রেস আছে। এখন ওর একটা জিনিস নাই, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার নাই। এখন প্রোফাইল পিকচার আপাতত আমি যেহেতু নেট থেকে আনতেছি না, সার্ভার থেকে আনতেছি না, আমি প্রোফাইল পিকচারগুলো আমার ড্রয়াবলেই রাখবো। এখন ড্রয়াবলে যা থাকে, মানে এই যে রিসোর্সের ভেতর, এই ড্রয়াবলের ভেতর যা থাকে সবই কিন্তু অ্যাকচুয়ালি পিএনজি ফাইল হয় বা এক্সএমএল ফাইল হয়। এবং ওগুলোকে যখন r.id বা r.drawable করে যখন নিয়ে আসি তখন কিন্তু আমাকে একটা ইন্টিজার দেয়। অর্থাৎ আপনাকে এই যে একটা আইডি ক্রিয়েট করছি, বাটন শো, আমি এখানে কিন্তু আমার মতো লিখছি নাম, অ্যাকচুয়ালি ও ব্যাকগ্রাউন্ডে কি করছে আমাদের অজান্তে এটার এগেইনস্টে একটা ইউনিক ইন্টিজার ভ্যালু সেভ করছে, মানে 1 2 3 4 টাইপ করে একটা নাম্বার সেভ করছে যেটা আমরা জানি না। যখন আমি আমার জাভায় যে r.id.button show লিখি তখন আমি কিন্তু ডট সরাসরি এটাই লিখতেছি, বাট ও ব্যাকগ্রাউন্ডে আমাকে ইন্টিজার দিতেছে। এটা কি জানতেন না? এখন বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে আমি এখানে স্ট্রিং আকারে লিখতেছি বাটন শো, বাটন এডিট, বাটন ক্লিক, বাট ব্যাকগ্রাউন্ডে আসলে একটা ইন্টিজার বানাচ্ছে এটাকে, যেটা আমি জানি না। ইন্টিজার বানাচ্ছে এবং সেই ইন্টিজারটাকে আমি আমার r.id.name ক্রিয়েট করছি এবং আমাকে এখান থেকে যে ইন্টিজারটা ক্রিয়েট হচ্ছে সেটাই আমাকে ব্যাক করতেছে, বাট আমি সেটা খালি চোখে দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে তাই হচ্ছে। অর্থাৎ r.id.id হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, আমরা ওটা একটা ইন্টিজার রিটার্ন করে নেব। তো এখন আমি যখন প্রোফাইল পিকচার দেখাবো, এই প্রোফাইল পিকচারটা আমি ড্রয়াবলে রাখবো, তখন আমার নিয়ম হচ্ছে আমি কি করব, যে তার মানে এটাকে ইন্টিজারই হবে, কারণ যেহেতু সবকিছু ইন্টিজার আকারে আসবে। তো এর জন্য আমার স্টুডেন্টের ভেতর আরেকটা ইন্টিজার লাগবে, পিকচার, ঠিক আছে? আচ্ছা, আমি একটা পিকচার সেভ করবো। আমি একটা ইমেজ রাখার জন্য একটা কাজ করলাম। এখন আমার ডাটাবেজে একটা কলাম বাড়বে না? ডাটাবেজে কলাম বাড়ার জন্য আমি কি বলছিলাম মনে আছে? একটা কলাম বানানোর জন্য আমি জাস্ট একটা কাজই করবো বলছিলাম, যে আমি এখানে আরেকটা কি নিব, পিকচার নিব, এটার নাম দিব পিকচার, আবার সেম জিনিসটা একটা কপি করব, কলাম বাড়লো। হ্যাঁ, সেভ করার সময় আমি এখানে একটা এক্সট্রা জিনিস সেভ করব, পিকচার, গেট পিকচার।
ইন্টিজারে কনভার্ট করে নিলাম, যেহেতু আমি একটা ইন্টিজার নিয়েছি। আমি সেভ করছি কিন্তু স্ট্রিং, খেয়াল রাখবেন ডাটাবেসে আমি ইন্টিজারটাকে স্ট্রিং বানায় স্ট্রিং সেভ করছি। আবার যখন গেট করবো সেই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে এই স্টুডেন্টের মধ্যে ভরে দেবো। ডাটাবেসের কাজ শেষ। না, আমি সেটা দেখাবো না, কারণ আমি পুরো আনইনস্টল করি নতুন করে ইনস্টল করতেছি, ওটা করবো না। ওটা খুব জটিল একটা প্রসেস, ওটার দরকার নেই আপাতত। আমরা কখনোই এই কাজটা করি নাই, কিন্তু আপনাকে বুঝাইতে হবে দেখে আমি ওই দিন কাজগুলোর কথা বলছি। বাট অ্যাকচুয়ালি খুব এখন পর্যন্ত আমাদের কখনো এই আপডেট প্রসেসটা লাগে না। এটা খুব জটিল একটা প্রসেস, এটা খুব দরকার না পড়লে এটা ইউজ না করে বেটার, মানে এই সিস্টেমটা যাওয়া না যাওয়াটাই বেটার। আচ্ছা, আচ্ছা, এবার একটা নতুন জিনিস দেখায়, সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় আইকন দেখেন না, মেসেজ পাঠানোর জন্য একটা মেসেজের খামের মতো একটা সাদা রঙের আইকন, কিংবা কল করার জন্য একটা মোবাইলের আইকন, ফোনের আইকন, বা আপনাদেরকে একটু ভালো মতো দেখায়। হ্যাঁ, এই যে আইকনগুলো, এখানে একটা আইকন, একটা ফোনের আইকন, স্টার আইকন, তারপর হচ্ছে যেখানে ক্লিক করলে আর অনেক ধরনের আইকন থাকে, যে এখানে একটা আইকন, সাদা সবগুলো আইকন। এই আইকনগুলো দেখে আপনাদের কি মনে হয়? আপনাদেরকে যদি করতে বলা হয়, আপনারা এই কাজগুলো কিভাবে করবেন? হ্যাঁ, বলতো মানে এই আইকনগুলো যখন আপনাদের লাগবে তখন আপনারা কিভাবে করবেন? এই প্রতিটার জন্য কি পিএনজি বানাবেন? হ্যাঁ, মানে প্রতিটার জন্য কি আপনার আলাদা পিএনজি বানায় বা জেপিজি বানায়, সেগুলো কি ড্রাইভেবলে রাখবেন? তারপর সেগুলো কি art.drawable.in হয়েছে না? ব্যাপারটা কি খুব বেশি অনেক বেশি কষ্ট হয়ে যায়, এবং এইগুলো নিয়ে চিন্তা করতে করতে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এই আইকনটা, এটার জন্য আপনার ডিজাইনার লাগবে না একজন, যে ভাই আপনার এরকম একটা বাটন বানায় আইকন বানাই দেবেন যেটা দেখতে অনেকটা ওই দুটা মাথা মতো বা দুটা মানুষের মতো বা কিছু ইয়ে। তো এটা আগে আমাদের করতে হতো, আমরা যখন অনেক আগে কাজ করতাম এগুলোর কোনো সাপোর্ট ছিল না, আমরা আমাদের মতো ইচ্ছা মতো আমাদের সিস্টেম করে এই জিনিসটা বানিয়ে নিতাম। তো এই জন্য যেটা কি হতো, সাইজে মিলতো না, মাঝে মাঝে সাইজ কম বেশি হতো। কিন্তু এখন 5 থেকে 6 মাস হবে, এর মধ্যে অ্যান্ড্রয়েড স্টুডিওতেই এই আইকনগুলো একটা প্যাকেজ আমাদেরকে দিয়ে দিচ্ছে, সব ধরনের আইকন আছে এটার মধ্যে। তো ওই আইকনগুলো ধরেন আমি এখন এটাতে না, এই ড্রয়াবলে ক্লিক করলাম, ঠিক আছে, রাইট ক্লিক করবো, দেখেন রাইট ক্লিক করার পর নিউ ভেক্টর অ্যাসেট, ইমেজ অ্যাসেট আছে, ভেক্টর অ্যাসেট আছে। ভেক্টর অ্যাসেট কেন? ভেক্টর অ্যাসেট হচ্ছে ইমেজেরই নতুন একটা ভার্সন, ভেক্টর ইমেজ বলে। সেটার সুবিধাটা কি? সেটা হচ্ছে যে একটা ইমেজ ওরা ওরকম জেপিজি ফাইল ছাড়া কোড দিয়ে বানাইছে। এই প্রতিটা যেটা দেখাইলাম এগুলো কিন্তু একটা এক্সএমএল কোড দিয়ে বানানো। এর সুবিধাটা হচ্ছে আমি যত ছোট বড় করি না কোনো ডিভাইস, সবসময় সাইজ ফিক্স থাকবে, ছবি ফাটবে না, ছবি নষ্ট হবে না, ঠিক আছে। তবে রাইট ক্লিক করবো, নিউতে যাব, ভেক্টর অ্যাসেট, এখানে গেলাম, ম্যাটেরিয়াল আইকন, হ্যাঁ, এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন হাজার হাজার আইকনের সেট আছে আমার, ঠিক আছে। অর্থাৎ আপনার সুবিধা মতো দেখেন এগুলো সব আইকনই কিন্তু ওরা এখানে আছে, অর্থাৎ আপনার কোনো আইকনই কষ্ট করে বানাইতে হবে না। এখন ধরেন আপনি এখান থেকে আমি বড় 3 জন স্টুডেন্ট সেভ করবো, বেশি সেভ করবো না। তো আবার 3 জনকে আলাদা বোঝানোর জন্য আমি 3টা ইমেজ নিই, এটা একটা নিলাম, নিলে যেটা হয় যে আমাকে এটা দিছে, এটার নাম হচ্ছে এটা, নেক্সট দিই, ফিনিশ দিই, হোমওয়ার্ক ড্রয়ার বলে এটাকে সেভ করে ফেলছি, ঠিক আছে। দেখেন এটা তো কোনো জেপিজি ফাইল না, এটা এক্সএমএল ফাইল, খেয়াল করে দেখেন। কিন্তু এটা যদি ইমেজ, আমি যদি এটা ক্লিক করি, দেখেন একটা এক্সএমএল কোড দেওয়া আছে,
এই কোডটা দিয়ে অ্যাকচুয়ালি এই ইমেজটা তৈরি হয়েছে। কারণ এখানে বেশি কিছু চেঞ্জ করতে গেলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। কিছু চেঞ্জ করতে আমি কালারটা চেঞ্জ করি, কালার কোড কি আছে FF, তারপর সব জিরো, জিরো মানে কি ব্ল্যাক, সব জিরো মানে ব্ল্যাক। কিন্তু FF টা কি জানো বলেন তো? প্রথমে যে FF আছে RGB, রেড গ্রিন ব্লু যে ভ্যালু, তিনটার দুইটা করে তাহলে 6টা এতে হয়ে যায়, 6টা নাম্বার হয়ে যায়, কিন্তু 8টা আরো দুটো এক্সট্রা আছে, দুটো কি বলেন তো? না, প্রথম দুটো হচ্ছে অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে এটা কতটুকু দেখা যাবে, এটা কি ট্রান্সপারেন্ট হবে নাকি ফিল হয়ে থাকবে। এফএফ মানে কি ফুল ভরে থাকবে জিনিসটা, ভরাট। এটাকে আমি যত কমাবো তত ওটার অপাসিটি কমবে, তত স্বচ্ছ হবে জিনিসটা। হ্যাঁ, তো এটা এফএফই থাক, আমি চাচ্ছি এটা কালার কোড আমি চেঞ্জ করতে দেবো রেড গ্রিন ব্লু। তার মানে কি আমি যদি সবুজ করতে চাই তাহলে মাঝখানের দুইটাকে FF দিলে সবুজ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আপনি এটাকে কালার চেঞ্জ করে ফেলতে পারেন, বা এখানে আপনি যেই কোড দিবেন ও অনুযায়ী এটাকে কালার চেঞ্জ করে ফেলতে পারেন। আমি এটা সবুজ দিলাম একটা, আরেকটা নেই, 3টে স্টুডেন্টের জন্য নিব আমি। এটা পর দুইটা আছে, ব্লু একটা নেই। ঠিক আছে, তো এখানে আমার ইমেজটা দিতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? art dot drawable dot একটা দিলাম, যে কোনো একটা দিলাম, এবং কোন ইমেজটা দিচ্ছি কিন্তু পাশে দেখা দিচ্ছে, দেখছেন? আমি এই আইডিটা দিছি, ওর ইমেজটা হচ্ছে এটা, আমাকে দেখা দিচ্ছে। আচ্ছা, এখানে আমি কোনো কাজ করি না, এটা জাস্ট ইরোর দেখাচ্ছে দেখে ইরোর থামানোর জন্য আমি ইমেজগুলো দিলাম। কারণ আমি কনস্ট্রাক্টরে কি করছিলাম, একটা এক্সট্রা প্যারামিটার অ্যাড করছিলাম, তো পিকচার, কিন্তু এখানে সেটা ছিল না, যার জন্য আমাকে ইরোর দেখাচ্ছিল, ওই জন্য আমি কিছু ইমেজ দিয়ে রাখলাম। কিন্তু আমার কাজ এখন এখানে নাই। এখানে কি করলাম এখন দেখবেন না। আমার স্টেপ কি ছিল, প্রথম স্টেপ ছিল হচ্ছে আমার এখানে একটা প্যারামিটার বাড়ানো স্টুডেন্ট টাইপের, কারণ আমার একটা পিকচার লাগবে। তারপরের কাজটা কি ছিল, সেকেন্ড কাজ ছিল ডাটাবেস হ্যান্ডলারে আমি পিকচার নামে একটা কলাম নিচ্ছি, সেই কলাম নিয়ে সেগুলোকে আমি এখানে অ্যাড করছি, এখানে পিকচার কলাম অ্যাড করছি। তারপর হচ্ছে এখানে ইনসার্ট করার সময় একটা কন্টেন্ট ভ্যালুতে পিকচার নামে একটা কলাম অ্যাড করছি, ইনসার্ট আপডেটের সময় করছি, এবং গেট করার সময় পিকচারটাকে গেট করছি। আমার এতটুকু কাজ শেষ। এখন আমি এই চিন্তা থেকে বাইরে, আমি এইসব চিন্তা করবো না। আমার চিন্তা হচ্ছে কি, এখন আমি যখন দেখবো ভিউটা, তখন সেটা দেখতে কেমন হবে, প্রতিটা রো যখন আমি লিস্ট আকারে দেখতে চাই সেটা দেখতে কেমন হবে। বাম পাশে একটা ইমেজ থাকবে, তার ডান পাশে তার নাম থাকবে, তার নিচে তার রোল নম্বরটা থাকবে বা অ্যাড্রেসটা থাকবে। আমি এটাই চাচ্ছি না। তাহলে আমার এখন কাজ যেটা হচ্ছে সেই রোটাকে ডিজাইন করা, ঠিক আছে? অর্থাৎ আমি যে একটা রোকে দেখাবো, যেমন একটা কন্ট্যাক্ট অ্যাড করি, ঠিক আছে?
এটা একটা রো, আমি আরেকটা অ্যাড করি। এখানে কিন্তু একটা লিস্ট ভিউ আছে, ঠিক আছে? লিস্ট ভিউতে দেখেন এটা একটা রো, এটা আরেকটা রো, এরকম আরেকটা রো, এরকম কি হয়েছে, ও একাধিক রো জাস্ট একটা পর পপুলেট করে আমাকে লিস্টে দেখাচ্ছে। তার মানে কি, এই যে একটা রো, এই রোর একটা ডিজাইন আছে আলাদা, যেখানে একটা ইমেজ ভিউ আছে, একটা টেক্সট ভিউ আছে। তো আমার প্রথম কাজ হচ্ছে এই রোটা দেখতে কেমন হবে সেটাকে আগে ডিজাইন করে ফেলা। তো আমি এখন লেআউটে যাই, নিউ লেআউট রিসোর্স ফাইল ক্লিক করব। এর নাম দিয়ে ধরেন রো স্টুডেন্ট। রো দিতে সুবিধা কি, ধরুন আপনার এরকম লিস্ট ভিউ আরো 15-20টা থাকতে পারে, পুরো ট্যাপে একটা অ্যাপ্লিকেশন এরকম 10-15-20টা থাকতে পারে, সবগুলোই সেইভাবে কিন্তু লেআউট ফোল্ডারের ভেতর। এখন কোনটা আপনার লেআউট আর কোনটা অ্যাকচুয়ালি লিস্টের রো সেটা পার্থক্য করার জন্য সবার প্রথমে রো দিয়ে নিয়ে বেটার। তাহলে যেটা হবে, আপনি যখন অনেকগুলো রো থাকবে তখন, অনেকগুলো অ্যাক্টিভিটি থাকবে, অনেকগুলো রো থাকবে, তখন আপনার একটা খুঁজে পেতে সুবিধা হবে। রো দিলাম, আসলো, ঠিক আছে? এটাকে আমার এখন ডিজাইন করা কাজ। তাহলে আমি প্রথম কাজ যেটা, আমি রিলেটিভ লেআউট বানাই দিই। একটা ইমেজ ভিউ নিতে হবে। কিরকম একটা ইমেজ বসলো, ঠিক আছে? একটা টেক্সট ভিউ হবে। দিলাম, এখানে ইয়ে দিলাম, নাম দিলাম, আরেকটা টেক্সট ভিউ নেই আমি। আচ্ছা দেখেন আমার ডিজাইনটা কেমন হলো। একটা ইমেজ থাকলো, সেই ইমেজের নাম থাকলো এবং আমার অ্যাড্রেসও থাকলো। এখন আমি যখন লিস্ট ভিউটাকে দেখাবো তখন ঠিক এই একই রকম অনেকগুলো রো ক্রিয়েট হবে, যতগুলো ডাটা থাকবে আমার, ঠিক আছে? আমার রো ডিজাইন করা শেষ।
ডাটাবেজের কাজ নাই, এটার কাজ নাই আপাতত, এটার কাজ নাই। এখন আমার মেইন কাজ হচ্ছে শেয়ার অ্যাডাপ্টারটা বানানো। আমি একটা ডিজাইন করে ফেললাম, এই ডিজাইনটার মাধ্যমে এখন আমি একটা অ্যাডাপ্টার ক্লাস বানাবো, যে অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে আমি এই সেখানে ডাটাগুলোকে পপুলেট করবো, ডাটাগুলোকে ভরবো। ঠিক আছে, নতুন একটা ক্লাস নিব, কাস্টম অ্যাডাপ্টার নাম দিলাম। এখানে দেখেন এক্সটেন্ড করবে অ্যাডাপ্টার। ঠিক আছে, এর টাইপ কি বলেন তো? স্টুডেন্ট। কারণ অ্যারে স্ট্রিং টাইপ তো না, আমি স্টুডেন্ট টাইপ দেখাবো। কনস্ট্রাক্টর বানাইতে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই ক্লাস, যে ক্লাসের ভিতর আমি কাজ করব। তো তার আগে আমি নেই লিস্ট স্টুডেন্ট, একটা লিস্ট থাকবে আমার, একটা লিস্ট, যে লিস্টের ভিতরে স্টুডেন্টের নাম ঠিকানা সব থাকবে। একটা কনটেক্সট থাকবে, আচ্ছা। এই কনটেক্সটের ভিতর আমার এখানে যেটা আছে, আমি একটা রিসোর্স দিব, যেটা অ্যাকচুয়ালি আমার সেই রোটা art ডট লেআউট ডট রো স্টুডেন্ট। এটা বুঝবেন না, হ্যাঁ, মানে একদমই ক্লিয়ার হয়ে যাবেন না, এটা আমি নিজেও বুঝতেছি। কারণ আমি যখন প্রথম বুঝছি, এবং ব্যাপারটা এরকমই যে কাজগুলো এইভাবেই করতে হয়, বাট আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তখন বুঝবেন। আমি কি করলাম সেটাকে বলি। কি সেটা হচ্ছে, আমি একটা ক্লাস নিয়েছি কাস্টম অ্যাডাপ্টার, যেহেতু আমাকে একটা কাস্টম অ্যাডাপ্টার নিতেই হবে, এটাকে এক্সটেন্ড করছি অ্যারে অ্যাডাপ্টার, যেটা কিনা আগে স্ট্রিং টাইপের ছিল, কিন্তু এখন স্ট্রিং টাইপের থাকবে না, কারণ হচ্ছে আমার নতুন নিজস্ব একটা টাইপ আছে, স্টুডেন্ট টাইপ আছে। সেটা নেওয়ার পর সাথে সাথে যেটা হলো যে আমার একটা কনস্ট্রাক্টর বানাইতে হলো এটার জন্য। সেই কনস্ট্রাক্টরের ভেতর আমি একটা লিস্ট দিছি, আর কনটেক্সটটাকে পাস করছি। সেই লিস্টটা কি? স্টুডেন্ট টাইপের লিস্ট, যেটা আমি ডাটাবেস থেকে পাবো। ডাটাবেস থেকে কিন্তু আমি 5-6টা মানুষের নাম সহ একটা লিস্ট পাবো, ঠিক না? সেই লিস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ও এখান থেকে আমাকে একটা করে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এখানে স্টুডেন্ট আছে না, দেখেন এটা আপনার নিজস্ব বানানো একটা অবজেক্ট ক্লাস, যার নাম ঠিকানা সব আছে। আপনি এখন চাচ্ছেন যে আপনার লিস্ট ভিত্তিক স্টুডেন্টদেরকেই দেখাবেন, স্টুডেন্টের নাম দেখাবেন একটা সেকেন্ড। তো আপনাকে একটা অ্যাডাপ্টার বানাইতে হবে, যেটা এই টাইপটা এক্সটেন্ড করবে। এই জন্য এখানে স্টুডেন্ট
মানে আমার ব্যাপারটা মানে মাথায় রাখছেন যে কি কি রাখতে হবে। আপনার একটা অবজেক্ট ক্লাস রাখবে, সেই অবজেক্ট ক্লাসের জন্য আপনার একটা অ্যাডাপ্টার লাগবে, সেই অ্যাডাপ্টারের সাথে অবজেক্ট ক্লাসকে কানেক্ট করে দিতে হবে। তো এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, এইবার আসি স্ট্যাটিক ক্লাসে ভিউ হোল্ডার। আচ্ছা দেখেন, এখানে আমি কি করছি, আমার রোটাকে চিনা দিচ্ছি কিন্তু, যে আমার এখানে ও যখন কাজ শেষ হবে, যখন ডাটাগুলো গেট করা শেষ হবে, তখন ও কোন এক্সাম্পলের ভিতর ডাটাগুলোকে ভরবে। এটা কিন্তু আমি যে রোড স্টুডেন্ট, এর মানে কি যে আমি এই যে হ্যাঁ মানে আমি এই যে এটাকে চিনা দিয়েছি, তুমি তোমার কাজ শেষে তুমি এই রোতে ডাটাগুলোকে ভরবা, এই এক্সাম্পলের ভিতরে ডাটাগুলোকে তুমি পপুলেট করবা, ডাটা নিবা। তো এর জন্য আমি এখন একটা কাজ করবো, ভিউ হোল্ডার আরেকটা ক্লাস, ওটার কাজ কি আমি এখন বলবো না, জাস্ট জেনে রাখেন। টেক্সট ভিউ থাকবে নেম, কয়টা টেক্সট ভিউ আছে আমার? দুইটা, নেম অ্যাড্রেস। একটা ইমেজ ভিউ আছে পিকচারের জন্য। আমার যা যা আছে সবগুলোকে নিয়ে আমি একটা ক্লাস বানাইছি ভিউ হোল্ডার। এই হোল্ডার ক্লাসটার কাজ হচ্ছে আমার ভিউগুলোকে হোল্ড করবে, অর্থাৎ আমার নাম দেখে বুঝা যায় ভিউগুলো হোল্ড করবে। মানে কি যে আমার টোটাল 3টা ভিউ হলে আমার একটা ভিউ হচ্ছে, ঠিক না? যে 3টা ভিউ, একটা ইমেজ ভিউ আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, 3টা ভিউ আমার একটা রোতে কনভার্ট হচ্ছে। তার মানে এই পুরো জিনিসটাকে হোল্ড করার জন্য আমার একটা ক্লাস লাগবে, সেই ক্লাসটাকে আমি ভিউ হোল্ডার নিলাম। এটা কাজ আমি এখনো করিনি। এবার আসি মোস্ট ক্রিটিক্যাল পার্ট। এটা ক্রিটিক্যাল না, মোস্ট ক্রিটিক্যাল হচ্ছে আমি যেহেতু এখানে অ্যারে অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করছি, ওর নিজস্ব কিছু মেথড আছে, সেই মেথডগুলোকে আমি এখন কল করবো। একটা মেথড আমি কল করবো, সেই মেথডটার নাম হচ্ছে গেট ভিউ। এটা গেট ভিউ, ঠিক আছে? এটা এই গেট ভিউ মেথডটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ভিউটা, যেটা কিনা প্রতি রো ক্রিয়েট করার সময় একবার করে কল করে লুপের মতো। অর্থাৎ আমার যদি ডাটাবেসে 10টা স্টুডেন্টের নাম থাকে এবং 10 জনকে যদি আমি লিস্টটা করে দেখাতে চাই, তাহলে প্রতিটা স্টুডেন্টের জন্য একবার করে গেট ভিউটা অটোমেটিক কল হয়। আমি এটা গেট ভিউ বানাই, এটা ভিউ বানাই আর রিটার্ন করে, সেই ভিউটা আমি কমা রো আকারে দেখাই। তারপর যে সেকেন্ড স্টুডেন্টের জন্য আবার এটা কল করে, আবার কল করে সেখানে ডাটাগুলোকে ধরে আবার ব্যাক করে, তখন সে নিচে সেকেন্ড রোতে আবার আরেকটা স্টুডেন্টকে দেখে। এবার যতগুলো ডাটা থাকবে ততবার ও গেট ভিউতে কল করে। এই গেট ভিউর ভিতরে আমার কাজ হচ্ছে নামগুলোকে ধরে এনে নাম সেট করে দেওয়া, বয়স বা এজ বা রোল ঠিকানা সেগুলো ধরে এনে ওই টেক্সট ভিউতে ভরে দেওয়া। তাহলে যেটা কি হবে, ও প্রতিটা রোতে অ্যাকচুয়াল ডাটাগুলো নিয়ে এনে আমাকে দেখাবে। এই মেইন কাজটা আমি গেট ভিউতে করতে হবে। এখন গেট ভিউয়ের কিছু প্যারামিটার আছে। প্রথম প্যারামিটার পজিশন, কত নম্বর পজিশনের জন্য কাজ করবে সেটা, কত জিরো কল করতে হবে, প্রথম ইন্ডেক্স থেকে কাজ করতে বোঝার বিষয় এখানে একটাই, প্যারেন্ট বোঝার দরকার নেই, হচ্ছে কোন ভিউর জন্য কাজ এটা, এইটা হচ্ছে বোঝার বিষয়। আচ্ছা, এটা বোঝানোর জন্য যেটা হয় যে আপনারা যখন চার্জার মোবাইলের ডিসপ্লে সাইজ এক একজনের এক এক রকম, তাই না? কারো কারো মোবাইলে যদি ডিসপ্লে বড় হয়, এক লিস্টে 10 জনের নাম আসবে, কারো কারো লিস্টে 5 জনের নাম আসবে, বাকি 5 জনকে দেখতে চাইলে স্ক্রল করতে হয়। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে অ্যান্ড্রয়েড বা যে কোনো ধরনের প্রোগ্রামিং যত বেশি মেমোরি কম খরচ করা যায়, যত বেশি কম কোড লেখা যায়, ততই প্রোগ্রামটা ভালো হয়। তো এখানে যেটা আছে যে এই যে লেআউটটা, এই লেআউটটাকে বারবার প্রতিটা ডাটার জন্য একবার করে কল হবে। এখন আপনার ডাটাবেসে যদি 100 জন স্টুডেন্টের নাম থাকে, 100 বারই যে ও যখন ডাটাটাকে কল করবে অনেক স্লো হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটা, আপনি নামাইতে পারবেন না। তো এর জন্য ওরাই আমাদের সুবিধার জন্য নতুন ভিউ দিছে কনভার্ট। কাজটা হচ্ছে যে আপনার মোবাইলে প্রথমবার যখন লিস্টটা দেখাবে, তখন যতগুলো রো দেখাচ্ছে, যখন আপনি স্ক্রল করবেন তখন ও করবে কি, পরবর্তীতে আর একটাবার নতুন কোনো ভিউ দিবে না, যেটা অলরেডি দেখায় ফেলছে সেটাকে কনভার্ট করে আপনাকে আবার রিটার্ন করবে। আপনি জাস্ট তার ডাটাটাকে চেঞ্জ করে দেবেন।
এটাই হচ্ছে কনভার্ট ভিউ এর কাজ। অর্থাৎ আমার প্রথম লিস্টে 7টা নাম দেখাচ্ছে, প্রথম 7 জনের নাম। আমি যদি স্ক্রল করে 8 নাম্বারটা উঠাবো, তো 8 নাম্বারটা অ্যাকচুয়ালি প্রথম নাম্বারটা, 0 নাম্বারটা চেঞ্জ হয়ে আমাকে ডাটাটাকে নতুন করে রিফ্রেশ করে আমাকে আবার দেখাচ্ছে। অর্থাৎ এই 7টার বেশিরভাগ মোবাইলে প্রথমবার যার স্ক্রিনে যতটা দেখে তার চেয়ে বেশি আর ভিউ ক্রিয়েট হয় না। কারণ কি আমার 100টার জায়গায় আমার 7টা কল হচ্ছে মাত্র, অনেক গ্রো করে গেল। তো এর জন্য অ্যাকচুয়ালি কনভার্ট ভিউটা ইউজ করতে হয়। আমি কনভার্ট ভিউ ইউজ না করে অল টাইম পজিশন ধরে ধরে তাহলে আমার প্রচুর রিসোর্স নষ্ট হয়, স্লো হয়ে যায়। কিন্তু ওরা এই জন্য আমাদেরকে কনভার্ট ভিউ দিয়ে দিচ্ছে, এই ভিউটাকে যেন আমি বারবার ইউজ করি, যতবার স্ক্রল করবো ততবার যেন আমি কনভার্ট ভিউটা ইউজ করি, তাহলে এটা রিসোর্সটা কম। এটাই হচ্ছে মেইন বোঝার বিষয়টা। তো এটা ইউজ করতে হলে আমার প্রথম যে কাজ, চেক করবো কনভার্ট ভিউ করলে নাল কিনা। হ্যাঁ, আমি চেক করবো কনভার্ট ভিউ নাল কিনা। কনভার্ট ভিউ তখনই নাল থাকবে যখন কোন ডাটা এর আগে পপুলেট হয় নাই। অর্থাৎ আমার প্রথম 7টার জন্য বা আপনাদের যার যার মোবাইলের যতগুলো প্রথমেই দেখা যায় ততগুলোর জন্য সবসময় কনভার্ট ভিউটা নাল। প্রথমে কটার জন্য কনভার্ট ভিউ নাল থাকে, কারণ তখন রিইউজ করার কিছু পায় না, কারণ প্রথমবারের মতো দেখাচ্ছে। তো তখন আমাকে যে কাজটা করতে হবে, একটা ভিউ নিব, অ্যাক্টিভিটি। ইনফ্লেটার নিব। ইনফ্লেটারের কাজ কি বলছিলাম মনে আছে? আচ্ছা, ইনফ্লেটারের কাজ হচ্ছে যে কোনো একটা এক্সএমএল ফাইলকে একটা জাভা অবজেক্টে কনভার্ট করা। অর্থাৎ আমার তো এখন একটা রো আছে, যে রোটা একটা এক্সএমএল ফাইল ডিজাইন করা, সেটাকে আমরা জাভা অবজেক্ট হিসেবে পাইতে হবে। এর জন্য একটা এটা অর্থাৎ যখনই ও কনভার্ট ভিউ নাল থাকবে তখনই ও এক্সএমএলটাকে একটা রোতে কনভার্ট করবে। যখন কনভার্ট ভিউ নাল, তার মানে কি, যখন আমি একবারও কোনো রো ক্রিয়েট করি না, তখন ও করবে কি, যে এই লেআউটটা, সেই লেআউটটাকে ও নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, তারপর দেখেন আমি একটাই যে ভিউ হোল্ডার ক্লাস নিয়েছিলাম, সেই ভিউ হোল্ডার ক্লাসের একটা অবজেক্ট নিব, নিয়ে এটা নেম দিব কি, নেম টেক্সট ভিউ হচ্ছে, আমি নেম কি দিয়েছিলাম, এটা আইডি কি দিয়েছিলাম, আইভি রো। স্যার এটা তো টেক্সট ভিউ, টিভি রো নেম। হ্যাঁ, আরেকটা নিব, অ্যাড্রেস, পিকচার, এই ট্যাগের কাজটা আমাদের বোঝার দরকার নেই, এটা আমি করে রাখছি, কারণ যত নেক্সট আগাবো তখন এই ট্যাগের কাজ লাগবে। আপাতত আমি জাস্ট করে রাখি জিনিসটা, এটা বোঝার দরকার নেই।
এটা হলো নাল থাকলে, নাল থাকা মানে হচ্ছে আমার নতুন করে একটা করে ডাটা করে রো এক্সএমএল থেকে নিয়ে বানানো। আর যে নাল থাকে না থাকে তার মানে কি অলরেডি একবার বানা ফেলছে, তখন কি আমার কোনো দরকার নেই ওটাকে নতুন করে বানানো, জাস্ট ওই রোটাকে গেট করে ওটার ভিতর নতুন ডাটা ভরে দেওয়া। অর্থাৎ আমার এইটা নাল থাকা মানে হচ্ছে এটাকে কল করে চেনাই দেওয়া, আর নাল না থাকা মানে কি এটা একবার ইউজ হয়েছে, জাস্ট আমি এটাকে গেট করে এই নেমের জায়গায় আমি নতুন ভ্যালু ভরে দেবো, জাস্ট নতুন ভ্যালু। তার মানে কি যে আমার পুরো অ্যাপ্লিকেশনে আর কখনোই কোনো এক্সট্রা সেকেন্ড বার একই ডাটা বা একই রো কল করতে হচ্ছে না, অনেক মেমোরি লস হয়ে যাচ্ছে, লস কমানো যাচ্ছে। আচ্ছা, এটার জন্য যে কাজ এলস এর মধ্যে এই যে আমি একটা ভিউ নিয়েছিলাম উপরে, এই ভিউটার ভিতর কনভার্ট ভিউটা ভরে দিচ্ছি। আচ্ছা, এতটুকুর কাজ কি করতে, ও এতটুকু দিয়ে আমাকে একটা রো বানাই দিচ্ছে, কিন্তু রো এর ভিতরে আমি সেট টেক্সট করে নিই এখনো, নাম কি হবে বা ভ্যালু কি হবে, হ্যাঁ ওর পিকচার কোনটা বসবে সেটা আমি সেট করে দিই, জাস্ট আমি একটা রো বানাইছি এখানে। তো এই যে কাজ হচ্ছে সিম্পলি টাইটেল থেকে নেম হবে, নেম সেট টেক্সট গেট নেম। এটুকু আমি কি একটু আবার বুঝাবো কি করছি নাকি বুঝছেন? আচ্ছা, আমি এই ক্লাসটা আবার বুঝি, আমার ক্লাসের কাজ শেষ। হ্যাঁ, এই ক্লাসটা আবার বুঝে আর রিটার্ন করতে হবে যেটা ভিউ। আপনাদেরকে যদি আমি এই লিস্ট অ্যাক্টিভিটি যাই, লিস্টের জন্য আমার একটা অ্যাডাপ্টার লাগে, ঠিক স্ট্রিং টাইপের। আমি আজকে কোনো কাজ করি না, স্ট্রিং এর কাজ করবো, স্ট্রিং এর লিস্টে কাজ করতে গেলে আমার একটা অ্যাডাপ্টার লাগতো, যে অ্যাডাপ্টার প্যারামিটার হিসেবে আমি একটা কনটেক্সট দেই, মনে আছে? একটা কনটেক্সট দেই, আর অ্যান্ড্রয়েডের নিজস্ব বানানো একটা এক্সএমএল দেই, যেটা আমাদের হাতে নাই, লিস্ট সিম্পল লিস্ট আইটেম। আর ওই অ্যারেটা দিতে যে অ্যারের মধ্যে অনেকগুলো কান্ট্রির নাম আছে, ঠিক? এখন এই অ্যারে অ্যাডাপ্টারের জায়গায় আমাদের উদ্দেশ্য হচ্ছে নতুন একটা কাস্টম অ্যাডাপ্টার বানানো। সেই কাস্টম অ্যাডাপ্টার সেম, সেখানে আমি কি করব, দিসের জায়গায় আমার কনটেক্সটটা দিব, আর এই যে এখানে লেআউটটা, এই লেআউটটা তো আর আমাদের হাতে নাই, এখন ছিল না, এখন তো আমাদের হাতে, আমরা ডিজাইন করছি, তাই না? সেটা আর হচ্ছে লিস্ট স্টিকারে দিয়ে দিব হচ্ছে আমাদের ওই স্টুডেন্টের নামগুলো, ঠিক না? এটাই তো। এটার জন্য আমি যেটা করছি, একটা কাস্টম অ্যাডাপ্টার বানাইছি, এক্সটেন্ড করছি অ্যারে অ্যাডাপ্টার, তারপর সেটার মধ্যে কনস্ট্রাক্টর বানাইছি, একটা ভিউ হোল্ডার নিয়েছি, এটা আমাদের কাছে সুবিধার জন্য, কারণ এই ক্লাসের ভিতরে আমার টেক্সট ভিউ, ইমেজ ভিউ এবং যা যা ভিউ আছে একটা এর মধ্যে, রো, একটা কলামের রো এর মধ্যে, সেই সবগুলো নিয়েছি। নেওয়ার পর আমার মেইন কাজটা হচ্ছে গেট ভিউ এর মধ্যে। গেট ভিউটা হচ্ছে আমাদের বানানো কোনো মেথড না, এটা হচ্ছে বাকি সবগুলো আমাদের বানানো ইউজার ডিফাইন্ড মেথড।
বাট এটা হচ্ছে ডেভেলপার ডিফাইন্ড মেথড, মানে যারা এটা বানাইছে এটা কাজটা হচ্ছে যতবার লিস্টে একটা করে রো ক্রিয়েট হবে ততবার একবার করে এই গেট ভিউ মেথডটা কল হবে। আমার যতগুলো ডাটা থাকবে, আমার যদি 20টা ডাটা থাকে ডাটা বেজে, যদি 30টা থাকে ততবার এটা কল করবে। তো এটা কল করার সময় ও চেক করবে যে একটা রো অটোমেটিক আগে ক্রিয়েট হয়েছিল কিনা। যদি আগে একবার ক্রিয়েট হয়ে থাকে তাহলে ও পুরান ডাটাটাকে জাস্ট মুছে দিয়ে নতুন ডাটা দেখাবে। আর যদি আগে কখনোই ক্রিয়েট না হয়ে থাকে তখন ও নতুন করে একটা লেআউট নেবে, নিয়ে সেটাকেও পপুলেট করবে। করার পর সেটার ভ্যালু, সেটার ভিতরে আমার এই যে ডাটাবেস থেকে আমি যে ডাটাগুলো পাইছি, নেম অ্যাড্রেস পাইছি, সেগুলোকে ওই টেক্সট ভিউতে একটা সেট করবে, ইমেজ একটা ইমেজ সেট করবে, করে ফুল ভিউটা আমাকে রিটার্ন করে দেবে। এই ভিউটার ভিতর কি আছে? পিকচার আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, সেই তিনটাকে মিলে একটা ভিউ বানাইছে। বানানোর পর সেটাকে আমাকে রিটার্ন করে দিচ্ছে। কারণ আমার কাছে হচ্ছে এই ভিউটাকে আমার প্রতিটা ডাটার জন্য একবার করে দেখাবে। অ্যান্ড্রয়েডে এখন পর্যন্ত এটাকে বলা হয় সবচেয়ে কমপ্লেক্স পার্ট, এবং এটা কমপ্লেক্স ওরা নিজেরা কোর্সই কমপ্লেক্স করে জিনিসটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কয়েকবার করলে আপনারা বুঝবেন আসলে কি হচ্ছে। এইভাবেই করতে আপনার যতবার, এখন ধরুন আপনাদের নতুন একটা লিস্ট ভিউ আসলো যেখানে কিনা আমার লিস্টের সাথে মিলে না, অন্য ধরনের কাজ, তখন কি করবেন আপনারা? জাস্ট রোটা ডিজাইন করবেন আপনাদের মতো করে, কিন্তু আপনাদের এই অ্যাডাপ্টারটা সেম এটার মতোই হবে। জাস্ট তখন ওই যে ডাটাবেজের মতো যদি টেক্সট ভিউ বাড়ে আপনার এখানে টেক্সট ভিউ বাড়বে, ইমেজ ভিউ থাকলে ইমেজ ভিউ বাড়বে, বাটন থাকলে বাটন আসবে, এগুলো বাড়বে। কিন্তু কাজ এখানেই করতে হবে আপনাদের, এই ক্লাসের মধ্যেই কাজ করতে হবে। হয়তো তো অনেক টাইপ চেঞ্জ হবে, স্টুডেন্টের জায়গায় হয়তো আপনাদের বানানো কোনো টাইপ থাকবে, ঠিক না? জিনিসটা এটাই থাকবে। আচ্ছা, তাহলে আমি নতুন একটা, এটার মধ্যেই যাই। স্টুডেন্ট ডাটা অ্যাক্টিভিটি, হ্যাঁ, এখানে আমার শো স্টুডেন্ট ডাটা যে মেথডটা ছিল, এটাতে আমি কি করছিলাম? ডাটাগুলোকে এখানে নিয়ে এসে টেক্সট ভিউতে দেখাচ্ছিলাম। আমি তা করবো না, আমি ইনটেন্ট দিয়ে একটা লিস্ট ভিউতে নিয়ে যাবো, তারপর সেই লিস্ট ভিউতে দেখাবো, ঠিক আছে? Student activity, this practical class. এইটুক কাজ আমি করবো না এখানে, আমার কাজ হবে শুধুই শোটারতে ক্লিক করার সাথে সাথে এই অ্যাক্টিভিটিতে নিয়ে যাও, দিস প্র্যাকটিস। এটা হচ্ছে এটা, এখানে আমার লিস্ট ভিউ থাকবে, ঠিক আছে? এই কান্ট্রিজ নামে কোনো লিস্ট থাকবে না, এখানে একটা অ্যারে লিস্ট থাকবে স্টুডেন্ট টাইপ। নাম দিলাম, না এটা আমি চেঞ্জ করে দিলাম। এটা কি থাকবে এখন? স্টুডেন্ট টাইপ। এক্সাম্পল যে আমার এক্সাম্পলটা কি ছিল? অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন একটা নতুন শর্টকাট কি চেনাই আপনাদেরকে। ধরেন এখানে আপনি আছেন
আপনি জানেন সেট কন্টেন্ট ভিউতে আপনি এটা করছেন। এখন আপনার কষ্ট করে এখানে যে রিসোর্স খুঁজে বের করতে হবে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল বি, বাংলাদেশের বি চাপবেন, আপনার ওই পেজে নিয়ে গেছে। কন্ট্রোল বি, হ্যাঁ, অর্থাৎ আপনি যদি এটা আপনার ওপেন নাই, বন্ধ, এখানে ক্লিক করবেন, এই যে এক্সাম্পলটা এখানে যেতে চাচ্ছেন কাজ করার জন্য, কন্ট্রোল বি এখানে নিয়ে আসছে, ঠিক আছে? Please fill transparent. কান্ট্রিজ বলতে আমার কিছু নাই, আমার ডাটাবেস লাগবে, তাই না? ডাটাবেস থেকে যদি তুমি নিয়ে আসবো, তো তুমি কি ওপেন করবে? ওপেন, ক্লোজ। আমার এই যে অ্যাড স্টুডেন্ট আছে ইকুয়াল টু ডিবি হ্যান্ডলার ডট গেট স্টুডেন্টস, তাই না? গেট স্টুডেন্টস আমাকে অ্যানালিস্ট দিবে যেটা কিনা এটার মধ্যে আছে। এখন আমার অ্যাডাপ্টারের কাজ হচ্ছে এটা বাদ, নিউ কাস্টমার অ্যাডাপ্টার যেটা আমি বানাইছি, এখানে হচ্ছে কনটেক্সট দিস আর অ্যাড স্টুডেন্ট। এটা বুঝা গেছে? লিস্টের কাজ তো আমরা আগেই করছিলাম, সেখানে আমি স্ট্রিং টাইপ একটা অ্যারে নিতাম যেটার মধ্যে অনেকগুলো কান্ট্রির নাম লেখা ছিল, আর একটা অ্যারে অ্যাডাপ্টার নিতাম সেটাও স্ট্রিং টাইপ ছিল। এখন আমি চেঞ্জ করে ওটা টাইপ স্টুডেন্ট টাইপ, আমার নিজস্ব বানানো একটা অবজেক্ট স্টুডেন্ট টাইপ, ওটা অ্যারে অ্যাডাপ্টারও দিচ্ছে একটা আমার স্টুডেন্ট টাইপ। আর এই অ্যারে অ্যাডাপ্টারটা অ্যাকচুয়ালি এই নামে হবে না, এটা নাম হবে কাস্টমার টাইপ দিতে হবে না। কাস্টমার অ্যাডাপ্টার যেটা কিনা আমার নিজস্ব বানানো একটা অ্যাডাপ্টার, ওটার একটা নাম দিচ্ছি আমি, নিয়ে আমি লিস্ট ভিউটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করছি, ডাটাবেস থেকে ডাটাগুলোকে নিছি, নিয়ে সেই অ্যাডাপ্টারটাকে চেনাই দিয়ে ওটা সেট অ্যাডাপ্টার করে দিচ্ছি। রান করি আচ্ছা, আমাকে একটু আজকের ক্লাসটা নিয়ে একটু ফিডব্যাক দেন, মানে যেহেতু টপিকটা জটিল আপনাদের কাছে, মানে ব্যাপারটা কিভাবে পৌঁছাইছে কতদূর গেছে একটু বুঝান। মানে এখন বলেন যে মানে আমার কি কিছু করার আছে এখন? না না, দুটার পরে কোনটা করতে হবে এইটা বুঝেছি, দুটার জন্য কি কি করতে হবে এটা তো আগে দেখাইতে পারি। হ্যাঁ, তাছাড়া মানে আমার কি আপনাদের তো কিছু করার আছে এখন, যে এটা করলে আপনি বুঝতে আরেকটু সুবিধা হবে, বা যেটা বুঝেন না আবার বলতে হবে, বা আরেকটু কিছু এরকম কিছু?
যে আপনাদের বাসাতে প্র্যাকটিস করতে গেলে হয়তো প্রশ্ন না আসে না তার জন্য কি আপনাদের এখন আমাদের প্র্যাকটিস করতে গেলে অনেক কিছু প্রশ্ন আসে, যেটা নেক্সট ক্লাসে আচ্ছা আচ্ছা সেটাও হয়। এখন তো ভাইয়া বুঝতে পারবো না, প্র্যাকটিস যখন করতে বলবো তখন আসবে মাথার মধ্যে যে হ্যাঁ এটা কিভাবে লিখে আসছে, তখন মনে করে না আরটা হচ্ছে যে এতদিন যা যা করেছে সেগুলো কি বুঝছেন তো আপনারা? হ্যাঁ মোটামুটি মাথায় আসে। আচ্ছা মানে এই জাভার আপনাদের প্রথমে যেটা বুঝতে পারছি যে আপনাদের মানে আসলে জাভার নলেজ একদম প্রথম দিকে একদম কম ছিল, কিন্তু আসলে অ্যান্ড্রয়েড করতে গেলে জাভাটা এখন যদি আমি জাভা দেখানোর জন্য এটা করে যে জাভাটা লাগবে সেটা দেখাতে গেলে আপনার এটা শিখতে আরো 4-5টা ক্লাস চলে যেত। তো যেটা হয় যে জাভার জন্য যদি আমি আলাদা সময় দিই অ্যান্ড্রয়েড ক্লাসে তাহলে আর অ্যান্ড্রয়েডই করা হয়। আপনার শিখতে কতদিন লাগছে? বেশি দিন না, মানে জাভা জানলে গেলে বেশি দিন লাগবে না, জাভাটা হচ্ছে ফ্যাক্ট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাকে প্রচুর কাজ করতেছে, মানে প্রফেশনাল প্রজেক্ট করতেছে, তো সেগুলো করতে করতে অনেক কিছু মানে এই আপনাদেরকে যেগুলো দেখাই দিচ্ছি এই প্রতিটার জন্য আমাকে অনেক কাজ করতেছে। সবগুলা প্রায় অনেকগুলো প্রজেক্টের পর আমি ফিক্সড মানে আরেকজনকে দেখানোর জন্য যে যোগ্যতাটা লাগে বা যেটা জানতে হয় সেটা আমি জানতে অনেকগুলো কাজ করার পর, তাছাড়া বুঝবো না। সেটা তো অবশ্যই। ছোটটাই গেছি কিছু নাই আপাতত, কারণ আমাকে ডাটা সেভ করে নিই যখন আমি আনস্টল করে দিয়েছিলাম না। ইমেজ কিন্তু আমি ফিক্স করে দিয়েছি কোডের ভিতরে, আমি কিন্তু ইমেজ সিলেক্ট করার কোনো অপশন দিইনি, কারণ ওটার জন্য আমাকে আরেকটা ক্লাস নিতে হবে যে কিভাবে আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারি। দিলাম, সেভ করছি, এবার শোতে যাই, দেখেন ঠিক আছে। আমি ব্যাক করি, আরেকটা নাম দিই, শো করি, আরেকটা কেটেছি। এইভাবে আপনি যত ক্রিয়েট করবেন তত একটা একটা করে কল হবে। কিন্তু এখানে ব্যাপারটা আমি বুঝাই, এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো জায়গা খালি আছে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ও এই পুরো পেজটা না ভরবে, চোখের সামনে যতটুকু যা দেখা যাচ্ছে সেটা ততক্ষণ পর্যন্ত ও যে কাস্টম এডিটরের এইটা নাল পাবে, ঠিক আছে? নাল পেয়ে ও আসলে এইটার ভিতরে কাজ করতেছে। ও আসলে হ্যাঁ ও এতটুকু কাজ করতেছে যতক্ষণ পর্যন্ত ও এটাকে না ভরবে। যখনই আমি এটা ভরে যাবে, সেকেন্ড পরে ডাটাটা ভরতে হলে আমাদের এটাকে স্ক্রল করতে হবে, স্ক্রল করার পর তো একটা ভিউ বোর্ড দিকে উঠে আসবে, তখন ও আসলে এই এলসে ঢুকে যাবে। অর্থাৎ এইটা না ততক্ষণই পায় যতক্ষণ পর্যন্ত আমার স্ক্রিন যত বড়, আমার স্ক্রিন যতক্ষণ ধরে রো আঠে, ঠিক আছে? এটি হচ্ছে ক্রিটিক্যাল একটা বিষয়, যে কারণ হচ্ছে কি যখন আপনি ডাটা গেট করবেন তখন হয় কি যে ওই 0 নাম্বারটা ইন্ডেক্সটা যখন ধর আপনার ডিভাইসে 7টা রো দেখা গেছে, 8 নাম্বার রোটা কিন্তু আসলে 0 নাম্বারটা কল রিসাইকেল হয়, 0 নাম্বারটা আবার 8 চলে আসে, কারণ ওটা অলরেডি কি হয়ে গেছে। তো ওই সময় আপনাকে নাম্বারিংটা ধরার জন্য এটা জানতে হয়, যে তখন দেখবেন যে মিলতেছে না, আমি তো 8 নাম্বার কল করলাম, 0 নাম্বারটা কেন আসতেছে, কিছু নাম্বারিংয়ের প্রবলেম হয়। তো ওটা বোঝার জন্য আপনাদেরকে আগে এটা ধারণা দিয়ে রাখলাম যে কখনোই একটা মোবাইলে ডাটা স্ক্রিন সাইজের বেশি সংখ্যক ডাটা পজিশন লোড হবে না, কারণ হচ্ছে ও তারপর আবার 0 হ্যাঁ 8টার পর 0 কারণ ততক্ষণ ওগুলো লোড হয়ে গেছে। কারণ নর্মালি বেশিরভাগ মোবাইলে একটা ভিউতে 7টাই আটে, এই জন্য আমি 7টার কথা বলতেছি। কিন্তু বিশাল স্ক্রিনে দেখতে গেলে 10-12টা আটতে পারে, আর খুব ছোট স্ক্রিনে দেখলে 2-3টা আটতে পারে, কিন্তু যতটুকু দেখা যায় ততটুকুই আসলে ক্রিয়েট হয়, তারপর এগুলো রিসাইকেল হয়, নতুন করে ক্রিয়েট হয় না। তো লিস্ট ভিউ এর সুবিধাটা হচ্ছে এটাই। এখন এই লিস্টের ক্লিক ইভেন্ট থাকতে পারে, আমি যে ক্লিক করতেছি এখানে ক্লিকের আছে, তো
তো আপনাদের এই লিস্টটা নিয়ে আরো একটু পড়াশোনা করার জন্য আমি আপনাদেরকে একটা ভালো একটা লিঙ্ক দিই, যেখানে লিস্ট খুব সুন্দর করে গল্পের মতো করে লেখা আছে এই বিষয়গুলো, ঠিক আছে? আপনাদেরকে অলরেডি দিছি, কিন্তু এর মধ্যে এখানে সবচেয়ে বেটার করে লেভেল আছে। দেখেন এখানে লিস্ট নিয়ে একটা ইয়ে আছে, এইটা দেখেন, হ্যাঁ এটার মধ্যে দেখেন একদম সিম্পল লিস্ট থেকে শুরু করে ইউজিং লিস্ট ইন অ্যান্ড্রয়েড, হ্যাঁ আসলো কিভাবে ক্লিক করার পর হয়ে গেছে, অ্যাডাপ্টার কি জিনিস, কিভাবে বানাইতে হয় স্টেপ বাই স্টেপ, আপডেট কিভাবে করতে হয়, অ্যাডাপ্টার চিনিতে হয়, কাস্টম কিভাবে করতে হয়, কাস্টম অ্যাডাপ্টার প্রিপেয়ার করা, এবং এখানে যে গেট ভিউ মেথডটা নিয়ে খুব ভালো করে বর্ণনা করা আছে যে অ্যাকচুয়ালি গেট ভিউ কিভাবে কাজ করে। এক্সাম্পল দিচ্ছে একটা কাস্টম অ্যাডাপ্টার, ঠিক আমি যেভাবে বানাইছি দেখছেন, ওরা স্ট্রিং দিয়ে বানায় রেখেছে। আমি স্ট্রিং এর একটা স্টুডেন্ট নিয়ে দেখাইছি, কারণ ওরা একটা স্ট্রিং এর ক্লাসই নিছে, তো এটা দেখাইছে। তারপর লিস্ট ফ্র্যাগমেন্টের মধ্যে কিভাবে ইউজ করতে হয়, মানে এটার প্রথম থেকে শেষ পর্যন্ত গেলে ফুল লিস্ট শেষ। এখন লিস্ট দিয়ে আপনার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? লিস্ট অ্যাক্টিভিটিতে যে এইভাবে দেখাইছে, তারপরে এখান থেকে বানানোর পর দেখাইছে যে ইমেজ সহ দেখাইছে, তারপরে এক একটার জন্য এক এক ইমেজ নিয়ে দেখাইছে। লিস্ট বিয়ন্ড পারফরমেন্সে কি বলা আছে যে পারফরমেন্স ইজ স্পেশালি ইম্পর্টেন্ট অন অ্যান্ড্রয়েড অ্যাজ ইউজার এক্সপেক্ট ফাস্ট রিঅ্যাকশন টাইম। মানে হচ্ছে যে ইউজারদের জন্য পারফরমেন্স একটা ইস্যু, কারণ তার সময় ফাস্ট কাজ করুক এটা চায়। হ্যাঁ, তো দিস এই যেটা বলছে যে ইনারেশন ইউজিং দ্য ফাইন্ড ভিউ আইডি ইজ রিলেটিভলি টাইম কনজিউম। ফাইন্ড ভিউ আইডি কাজটা যেটা আমরা করি নরমালি, এটা খুবই টাইম কনজিউম করে। তো ওরা অ্যাকচুয়ালি ফাইন্ড ভিউ আইডি কাজটা কমানোর জন্য এই গেট ভিউটাকে নাল দিয়ে দিছে একবার, যাতে আমার ফাইন্ড ভিউ আইডি করতে না হয়। যেমন এইটা নাল কল না হওয়া মানে তো হচ্ছে এই ফাইন্ড ভিউ আইডি গুলো করতে হয় না আমাকে, দেখেন এখানে কিন্তু করি নি, এর ভিতরে ফাইন্ড ভিউ আইডি করি নি, ফাইন্ড ভিউ আইডি একবারই করা। সো এটা যদি আমাকে 100 বার করতে হতো, আমার পিসি বা আমার অ্যাপ খুবই স্লো হয়ে যেত। তো ওরা এটাকে কমানোর জন্য এই যে অ্যাভয়েডিং লেআউট, অ্যাভয়েড করার জন্য ওরা এই যে এই নালটা চেক করছে। এখানে পুরা লিস্টের সব আছে, মানে এটা পুরোটা যদি আপনি একদিন দেখেন বা আপনি ধরেন মানে এটাই বলছি লিজ। এখন আমাকে যদি আপনাদের সব টপিকই ধরে ধরে আগাইতে হয়, তাহলে সম্পূর্ণটা নিয়ে আমি খুব ভিতরে ঢুকতে পারবো না। কারণ আমি যদি লিস্ট নিয়ে আপনাদের পড়াই, তাহলে কিন্তু আপনার আরো অনেক টপিক বাদ থেকে যাবে। আর যেহেতু আপনাদের কোর্সের যেটা হচ্ছে সবকিছু আমাকে এটা পরিচয় করা দেওয়া, হ্যাঁ, যে যাতে আপনার আমার দায়িত্ব থাকবে হচ্ছে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার সাথে সাথে এটাকে আরো ডিটেলস ভাবে জানার জন্য রিসোর্স আপনাদেরকে দিয়ে দেবো। এখন আপনি যদি এটা রিসোর্সটা পান, আমার টিউটোরিয়ালটা যদি একটু মনে থাকে, আমার ভিডিও দেখার কিন্তু দরকার নেই আপনাদের। আপনি জাস্ট আমার কথাগুলো মনে রাখবেন আর এটা পড়বেন, এটা পড়ে পড়ে কোডগুলো করবেন, দেখবেন যে আপনার ফুল লিস্ট ক্লিয়ার। ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ আপনাদের কিন্তু এখনো 12টা ক্লাস আছে, এখনো কিন্তু আমি আপনাদের জিপিএস দেখাই না, গুগল ম্যাপ দেখাই না, তারপর হচ্ছে পিএইচপির সাথে ডাটাবেজের কানেকশন, সার্ভার ইন্টারনেট সার্ভার থেকে কীভাবে ডাটা, এখন লোকাল ডাটাবেস থেকে ডাটা লিস্ট দেখালাম, সার্ভার থেকে কীভাবে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবেন, সেখানে কীভাবে সেভ করবেন, এগুলো কিন্তু কিছু এখনো দেখায়নি আপনার। সেন্সর দেখায়নি, সেন্সর হচ্ছে যে মোবাইল কাজ করলে যে ইয়ে কাজ হবে, তারপর হচ্ছে যে হাত সামনে নিয়ে লাইট বন্ধ হয়ে হাত চলবে, এই সেন্সরগুলো
তারপর হচ্ছে আরো অনেক কিছু এখন মধ্যে বাকি আছে। তো ওই সবগুলোই হ্যাঁ ওই সবগুলো যদি করতে চাই তাহলে আপনাদের সবগুলোই একটু একটু করে জেনে লাগাইতে হবে। তো আমার এটা হচ্ছে আমি একটু ডিটেলস জানার রিসোর্সগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো যাতে এটাকে আরো ভালো, কারণ আপনাদের কিন্তু সব ভালো। যেমন আমার ফেভারিট সাইট হচ্ছে ম্যাপ আর জিপিএস, এই দুইটা নিয়ে আমি পার্সোনালি করতে পছন্দ করি বেশি। টপিক সবগুলোর সম্পর্কে আইডিয়া রাখছি, কিন্তু ম্যাপটা করার সময় বা তখন যেটা হয় কি ম্যাপ নিয়ে আমি ঘাটাঘাটি করছি বেশি, পড়াশোনা করছি। ঠিক এরকম আপনাদের যে সবই পুরোপুরি 100% ভালোভাবে বুঝতে পারতে হবে এমন, আপনার যেটা ভালো লাগে সেটার উপরই পরবর্তীতে আপনারা কী করবেন, মানে ঘাটবেন বেশি, কাজ করবেন বেশি, তখন সেটা সম্পর্কে জানবেন বেশি। সব কিছু 100% কখনো সব কিছু জানা উচিত না। আর ব্যাপারটা হচ্ছে যে যতবার আপনি এটাকে এইভাবে খেয়াল করবেন যে আমি তো কিছুই জানি না, এত কিছু আছে, কোনটা জানি কোনটা, সেটা না। এইভাবে জানতে গেলে আপনি আসলে সবসময় হতাশই হবে, কারণ জানার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, জানার চেষ্টার পিছনে। হ্যাঁ, তো মানে এইটা চিন্তা করে কখনোই ভাববেন না যে আপনি কিছুই জানান। সবসময় জানবেন যে আপনার যখন প্রফেশনাল লাইফে ঢুকবেন বা যখনই আপনি কোনো প্রজেক্ট করতে যাবেন তখন যেটা করা দরকার সেটা জানলেই হবে। এরকম যখন 10-20টা প্রজেক্ট করবেন দেখবেন যে আপনি অনেক কিছু জানেন, কারণ এক একটা প্রজেক্টে এক এরকম কাজ থাকে, একটা প্রজেক্টে এরকম থাকে। সো ওইভাবেই মানে যখন কাজ করবেন কাজের মধ্যে শিখবেন, শেখার জন্য আলাদা কাজ করতে যান না। মানে হ্যাঁ এখন শিখতেছেন, স্টুডেন্ট আছেন, বাট এটা যখন শেষ হয়ে যাবে তখন রিয়েল প্রজেক্টই করবেন, চেষ্টা করবেন যে কারো কাছ থেকে প্রজেক্ট নিয়ে বা ভার্সিটিতে যারা তারা রিয়েল একটা প্রজেক্ট শেখার জন্য একটা কাজ বানাইলাম, একটা লিখলাম, এই কাজগুলো করতে যাবেন তখন দেখবেন কি যে আপনি অনেক কিছুই শিখতে হবে, শেখা বাকি আপনি টিচারের কাছ থেকে হোক, আশেপাশে মানুষের কাছ থেকে হোক, কারো কাছ থেকে আপনি আইডিয়া নেবেন যে ভাই আপনার কি লাগবে যেটা আমি বানাই দিলে আপনার সুবিধা হয়। যেমন আমার প্রথম কাজ যেটা ছিল যে আমার ভাইও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে ইয়ে করে এই ফ্রিল্যান্সিং করতে হবে। ফ্রিল্যান্সিংয়ে যেটা হতো যে ডলারের সাথে আমাদের দেশের কম বেশি হইতো, তারপর কিছু পার্সেন্ট রেখে দিতে হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো, কিছু পার্সেন্ট আবার আমাকে দিত। তো তাকে আমি একটা হুবহু ক্যালকুলেটর বানিয়ে দিয়েছিলাম, যে ক্যালকুলেটর কাজটা ছিল যে সে ক্লায়েন্টের কাছে কত টাকা চাইলে শেষ পর্যন্ত কত টাকা তার পকেটে যাবে, সরকারকে দিয়ে, তারপর হচ্ছে ব্যাংককে দিয়ে, তারপর হচ্ছে ডলারের রেট কাটার পর আসলে তার পকেটে কত টাকা থাকবে, সে তাকে অনেক হিসাব করতে যে আমি এত পার্সেন্ট দেবো অমুককে, এত পার্সেন্ট দেবো এই ওয়েবসাইটকে, শেষে আমার কত থাকবে সেই হিসাব করে। তো এখানে একটা কমন একটা বলছিলাম ভাই আপনার সুবিধার জন্য আমি কী করতে পারি, বলছে আমাকে এমন একটা ক্যালকুলেটর বানাই দাও যে ক্যালকুলেটরে আমি একটা ডলার লিখবো যে আমি $1000 ক্লায়েন্টের চাপ, ক্লায়েন্ট আমাকে $1000 দিবে, কিন্তু অন্যান্য জায়গায় সেই খরচগুলো দেওয়ার পর আমার পকেটে আসলে কত থাকবে সেটা একটা হিসাব আমাকে করে দিই, করে আমি অনুযায়ী একটা হিসাব করে দিচ্ছি, তার সুবিধা হয়েছে। তো এটা করতে যে কিন্তু মানুষ শিখছি। তো রিয়েল লাইফে যত ছোটোই হোক, যত হাস্যকর হোক, মানে প্রবলেম সলভ করার জন্য একটা প্রজেক্ট না বানানো পর্যন্ত প্র্যাকটিস করার নামে প্রজেক্ট বানাতে গেলে অনেক কিছু শেখা কম হয়। হয়তো আপনি অনেকগুলা সেক্টর ধরতে পারবেন, বাট সবগুলো সম্পর্কে ভালো আইডিয়া হবে। ওই ক্যালকুলেশন করতে যে আমার এই যে ইন্টিজার যে স্ট্রিং থেকে ইন্টিজারে নিতে হয়, তা নাহলে ক্যালকুলেট করা যায় না, এটা শিখছি। তারপরে ক্র্যাশ থামানো শিখছি। তারপর ভাইয়া মাঝে মাঝে ধরেন $100 যে কোনো ডলার না দিয়ে ক্যালকুলেটর চাপতে প্রথমেই, ওখানে 0, ওই ক্যালকুলেশনগুলো যে ভুল আসতো, এই সবগুলোর বেস্ট প্র্যাকটিসটা যাতে কোনোভাবেই ভাই বলতে যে আমি এখানে যতগুলো ফিল্ড আছে আমি কোনোভাবেই অ্যাপটা ক্র্যাশ করুক চাই না, সেগুলো থামানো বা এই যে ইউজারকে কোনো রকম বিরক্ত না করা। ইউজারটা কিন্তু খুব অলস হয়, এবং অলস হয়ে দেখে মানুষ কিন্তু স্মার্টফোন ইউজ করে, কারণ তারা বেশি কাজ করতে চায় না। যত কম কাজে যত ভালো সলিউশন তাদেরকে দেওয়া যায় মানুষ কিন্তু সেটাই নিয়ে নেওয়ার চেষ্টা করে। তো অ্যাপ্লিকেশন বানানোর উদ্দেশ্যগুলো থাকে এরকম যে আমি এমন কিছু করবো যাতে ইউজারকে কিছুই করতে না করে অনেক কিছু করা যায়, এরকম কিছু কাজ করতে। তো এগুলোই মাথায় রাখবেন আর কি। এই লিঙ্কটা কি নিছেন, কপি করছেন? আচ্ছা, এখানে লিস্ট সম্পর্কে হুবহু একদম, এখানে শুধু এই লিস্টও না, একদম লাস্টে এই লিস্টও আছে যে এক্সপান্ডেবল লিস্ট বলতে একটা লিস্ট আছে। এক্সপান্ডেবল লিস্টের কাজটা হচ্ছে যে একটা লিস্ট থাকবে, সেখানে ক্লিক করলে নিচ দিয়ে আরো কিছু লিস্ট বাইরে হবে, এক্সপ্যান্ড হয় না, ড্রপ ডাউনের মতো, ওখানেও আবার থাকবে। আবার লিস্টের ভিতরে লিস্টের প্রতিটা রো এর ভিতরে নতুন করে আরেকটা রো ক্রিয়েট করতে, এগুলোর কাজও আছে এখানে। এই যে এটার কথা বলছে, এখানে ক্লিক করছে আরেকটা লিস্ট বেরিয়েছে, ঠিক আছে? এক্সপেন্ডেবল লিস্টও আছে এখানে, অনেক কাজ, লিস্ট নিয়ে অনেক কাজ। মেইনলি নর্মালি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড সেক্টরটা 90% লিস্ট ভিউর উপরে চলতেছে, খেয়াল করে দেখেন।
আপনি এখন লিস্ট ভিউ দেখলেন, এখন আপনি যতগুলো অ্যাপ চালাবেন খেয়াল করে দেখবেন যে সবখানে লিস্ট ভিউ, ঠিক আছে? কারণ এগুলো কি ওরা একটা এমন ডিজাইন করে দেখায়। ফেসবুক আমরা যে একজন স্ট্যাটাস দেখি, আরেকজনের ইমেজ দেখি, তো খেয়াল করে দেখবেন যদি ওরা চায় এটা কিন্তু অনলাইনে একটা লিস্ট দিয়ে দিচ্ছে। জাস্ট এক একটা আইটেমের জন্য এক এক রকম রো তারা ডিজাইন করছে। আমি এখানে একটা রোই দেখাইছি, ওরা এখানে 5-6টা পজিশন ধরে ধরে রো আলাদা আলাদা করে দেখাইছে, কিন্তু ওটা কিন্তু লিস্ট দিবে।